তৃণমূলকে রক্ষা করার জন্য এখানে বিজেপি দাঁড়িয়েছে, বিজেপি সরকার করার জন্য নেই। মুশকিল হচ্ছে যাদের বোকা বানানো হয়েছে, তাদের যে বোকা বানানো হয়েছে এইটা তাদের বোঝানো খুব মুশকিল। সুপ্রিম কোর্টও বলেছে হ্যাঁ, এবার ভোট দিতে না পারলেও তো সমস্যা নেই, ভোটাধিকার থাকবে, পরে দিতে পারবে। তাহলে এরা এত চাঁচামেচি করাচ্ছে কেন? এসআইআর এর সংশোধিত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে সব মিলিয়ে 91 লক্ষ মানুষের নাম বাদ। যারা মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট তাদের বিষয়টা না হয় মানা যায়, কিন্তু বিবেচনাধীন যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি এই কারণে যাদের নাম বাদ গিয়েছে, এই যে 60 লক্ষ বিচারাধীন ছিল তাদের মধ্যে থেকে 27 লক্ষের বেশি নাম কিন্তু বাদ গিয়েছে। তো এই যে তাদেরকে বাদ রেখেই ভোট হবে, এটা গণতন্ত্রের জন্য কতটা চিন্তার কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা নাট্যকার চন্দন সেন। দেখুন, একটা পরিকল্পিত ষড়যন্ত্র, সেটা তার জন্য আবার গণতন্ত্রের কি আছে? আর এটা যে পরিকল্পিত ষড়যন্ত্র সেটা তো রাহুল গান্ধী একাধিকবার প্রমাণ করেছেন, সেদিনকে পারাকালা পর্যন্ত প্রমাণ করেছেন। এই আমাদের অর্থমন্ত্রীর বর, তিনি তো প্রমাণ করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন হাতে ধরে যে কর্ণাটকে কিভাবে ভোট হয়েছে, কিভাবে রেজাল্ট তৈরি হয়েছে। এটা বিজেপির পরিকল্পিত ঘটনা। তা না হলে যেখানে আপনার নিয়ম ছিল যে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সিজেআই, সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস, তারা থাকবেন। আইনটা বদলালেন কেন? এক। 2 নম্বর, আবার একটা আইন আনলেন কেন যে যারা এই ইলেকশন কমিশনার হিসেবে থাকবে তাদের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না। যদি তাদের ইয়েও হয়ে যায়, তারা যদি রিটায়ারও করে যায়, তারা ভুল করলে তাদের বিরুদ্ধে কোনো কেস করে। কেন করলেন আপনি? কারণ এগুলো আপনি করবেন জানতেন, এবং সেই কারণে, কারণ আপনার দেখুন, আমার একটা খুব সহজ, আমি অনেকদিন ধরে বলছি যে তৃণমূলকে রক্ষা করার জন্য এখানে বিজেপি দাঁড়িয়েছে, বিজেপি সরকার করার জন্য নেই, যেটা বিজেপির সাধারণ সদস্যরা অনেক সময় বুঝে উঠতে পারেন না। এসআইআর আমরা যেটা দেখলাম যে মুসলিম ভোট ব্যাংক মানে তৃণমূলের, সেটাতেই তো ধাক্কা লেগেছে। তাহলে না, এবার আমি আপনাকে বলি, আপনি সেটা তো আপনাকে দেখাতে হবে কোথাও। হ্যাঁ, আপনাকে তো একটা কোনো লজিক্যাল জায়গা দেখাতে হবে যে এই আসলে এইটা করছে। কিন্তু আপনি আমাকে বলুন, আপনি যখন আরজিকর নিয়ে, আপনি যখন 26,000 নিয়ে লড়ছেন, আপনি যখন তারপরে 35,000 নিয়ে লড়ছেন, আপনি সমস্ত জায়গায় যেখানে দুর্নীতির জায়গা রয়েছে সব জায়গায় আপনি যখন নিয়ে কথা বলবেন, ঠিক সেই সময় এসআইআরটাকে নিয়ে এসে এখন আপনি দৌড়তে আরম্ভ করেছেন, ওরে আমার নাম আছে কিনা, আমার নাম থাকবে কিনা। আর আশ্চর্যের জিনিস, আবার এই বিজেপি নেতাদের অনেকেই বলছেন যে এবারের নাম থাকলো কি থাকলো না তার উপরে আপনি ভারতীয় কি ভারতীয় নন এটা নির্ভর করছে না, এরপরেও হয়ে গেলে আপনার নাম উঠে যাবে। সুপ্রিম কোর্টও বলেছে হ্যাঁ, এবার ভোট দিতে না পারলেও তো সমস্যা নেই, ভোটাধিকার থাকবে, পরে দিতে পারবে। হ্যাঁ, তাহলে এরা এত চাচামেচি করাচ্ছে কেন? করাচ্ছে ওইটার কারণে যাতে আপনার নজর ওই দিকে না যায়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তার মানে মানে মন্ত্রী মন্ডলীর মধ্যে সবচেয়ে ভালো কাজ করেছেন যিনি জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি চুরি করে ধরা পড়ে জেলে গেছেন, তাকে উনি মানে আবার বলছেন যে আসলে চুরি করেনি, এই সিপিআইএম যে ভুলগুলো করেছিল সেটা ধরিয়ে দিয়েছিল বলে বিজেপির সঙ্গে মিলে এটা করেছে সিপিআইএম। এখন মজার ব্যাপারটা হচ্ছে উনি তো কিছুতেই বোঝাতে পারবেন না যে তার মেয়ে শুধু টিউশনি করে কি করে 3 কোটি টাকা রোজগার করলেন। এর উত্তরটা উনি কি দেবেন? চন্দ্রবাবু, এখানে আর একটা বিষয় যে আমি আমার গণতান্ত্রিক অধিকার সেটা ফলো করতে কেন পারবো না, আমি একটিবারই বা কেন ভোট দিতে পারবো না? এই যে বলা হচ্ছে যে একবার তো ভোট দিতে পারবেন না, যদি তাহলে তো আপনার হরিয়ানার বা দিল্লিতে যা ঘটিয়েছে বা মহারাষ্ট্রে যা ঘটিয়েছে, তার কারণ এই মানে নির্বাচিত প্রতিনিধিদের। আপনি আমাকে বলুন তো, বিজেপি কোথায় সত্যি সত্যি সংখ্যাগরিষ্ঠ হয়েছে? কোন রাজ্যে?
বদলে দেখা যাচ্ছে যে তথাকথিত নির্বাচিত প্রতিনিধিদের কিনে নিয়ে এসে তিনি ঘোড়া কেনা বেচা করে তিনি সরকার বানাচ্ছেন। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলে মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অমিত শাহ 15 দিন থাকবেন বলছেন ভোটের আগে, সন্দেহ হচ্ছে নাকি এখানেও কি বিধায়ক কোথায়? কেনা বেচার ব্যাপার হতে পারে বাংলায়? না, হওয়ার তো কোনো কারণ নেই, এটা তো ওনাদের বহু পুরনো খেলা। আচ্ছা, আমরা এসআইআর প্রসঙ্গটা থেকে একটু সরে যাচ্ছি। ভোটার তালিকা থেকে এই যে এত এত মানে এত লক্ষ মানুষের আমি মানে আপনাকে বাঙালির নাম বাদ, উত্তর বাঙালির নাম না, আপনি আমাকে বলুন আসামে কি হলো? তথাকথিত বিদেশি বলে সবচেয়ে বেশি সংখ্যক কাদের ভরে রেখে দিয়েছে ডিটেনশনে এখনো তারা। কাদের? তারা হিন্দু। তাহলে আপনি এই হিন্দুত্বের গপ্প বলে ওখানে হিন্দুদের ভরে রেখেছেন কেন? আবার যে মুখ্যমন্ত্রী ভরে রেখেছেন তিনি প্রমাণ হয়ে গেছে এখন 56,000 কোটি টাকা দিয়ে তিনি মানে বিদেশে ব্যবসা করেন। তার স্ত্রীর 3খানা পাসপোর্ট উনি মানে এমনিতেই জেলে যান। চন্দনবাবু, আমাকে কিছু সাধারণ নাগরিক, যখন আমি বিভিন্ন জায়গায় নিউজ কভার করতে চাই, তারা নিজের থেকে আমাকে প্রশ্ন করেছেন যে দিদি নাগরিকত্ব থাকবে তো? এই যে একটা উদ্বেগ, এইগুলো যাদের ভোটার তালিকায় নাম রইলো না, এই যে একটা উদ্বেগ, তাদের তো আপনারই বলা উচিত যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসব কিচ্ছু হচ্ছে না, আপনি পরের বছর ভোট দিতে পারবেন যদি না আপনি এই তৃণমূল সরকারকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। কারণ এই তৃণমূল সরকার থাকলে বিজেপি থাকবে যে এদের রক্ষা করার জন্য। যে রাজনীতিবিদরা বা যে রাজনীতির কারবারিরা ভোটের আগে এই মানুষগুলোর জন্য লড়াই করলো না, তারা ভোট মিটে গেলে এই মানুষগুলোর কথা ভাববে? আপনি বিশ্বাস করেন? কোনোদিনই না। তাহলে ভোট মিটে গেলে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে তারা সোচ্চার হবে? বা নির্বাচন কমিশনও কি সদর্থক ভূমিকা বা সরব ভূমিকা, তার সক্রিয় ভূমিকায় তাদের দেখা যেতে পারে? নির্ভর করবে যে কারা সরকারে রয়েছে। আমি একটা কথা ইদানিং আমার ভীষণভাবে মনে হচ্ছে, সাধারণ মানুষকে যেখানে দেখা হচ্ছে, আমাদের টেকনিশিয়ানদের মাঝখানেও কথাটা বলছি, এই তৃণমূল চলে গেলে না আমার ভাতা বন্ধ হয়ে যাবে। না, হবে না। এই 80 বছর ধরে আপনি ভারতবর্ষের কোথাও দেখাতে পারবেন না সরকারি ভাতা একবার চালু হলে সেটা বন্ধ হয়ে যায়। সরকারি প্রকল্প, ওটা তো কোনো রাজনৈতিক দল দিচ্ছে না। কে বলেছে রাজনৈতিক দল দিচ্ছে? এই কথাটাই তো একটা অত্যন্ত বাজে প্রচার। সেটাই বললাম, রাজনৈতিক দল তো দিচ্ছে না। রাজনৈতিক দল কোত্থেকে, মানে তারা টাকা মিন্ট করে নাকি? তাহলে আপনি তো কোথা থেকে চুরি চামারির টাকা নিয়ে আসছেন? তাহলে আরো বড় সাংঘাতিক বিষয় হচ্ছে যে আমি যা চুরি করছি তোমাকে আমার ভাগ দিচ্ছি না, আমার পাপের সঙ্গে তোমাকে যুক্ত করে নিচ্ছি, তারপরে তুমি কোনো কথা বলতে পারবে না। আসল ঘটনাটা তা নয়। আসল ঘটনাটা সরকারেরই টাকা থেকে দেওয়া হচ্ছে। তা না হলে যেখানে মানে 64 বছরে ধার হচ্ছে 2,70,000 কোটি টাকার মতো, সেটা এখন 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। হচ্ছে কোথায়? কেন হচ্ছে? টাকাটা যাচ্ছে কোথায়? আর কেন ভারতবর্ষের দ্বিতীয় বড়লোক দল হচ্ছে তৃণমূল? আচ্ছা, এসআইআরটা তার মানে পুরো প্ল্যান করে একেবারেই একদম টোটাল প্ল্যান। এবং সেই প্ল্যানে কারা আছে? বিজেপি গভর্নমেন্ট এবং এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে মানে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে এদের সমস্ত রকমের মন্ত্রক তারা জড়িত হয়ে রয়েছে। আপনি মনে করছেন এটা তৃণমূলকে বাঁচানোর জন্য বিজেপি? একেবারে একদম। কারণ ওরা খুব ভালো করে জানে এই কথাটা। বাংলা, এই যে কেরলের বিজেপি প্রেসিডেন্ট বলেছিল না, এখানে বিজেপি করা খুব মুশকিল আছে, এখানে 110% লিটারেট, তাদের কোনো কিছু বললে সঙ্গে সঙ্গে পড়ে দেখে নেয় যে এটা ঠিক আছে কি না আছে। কিন্তু বাংলার ক্ষেত্রে সংস্কৃতির আলাদা। বাংলার যে ভুলে যাচ্ছে যে বাংলাটা অ্যাকচুয়ালি এখানে শ্রীচৈতন্যদেব এবং রামকৃষ্ণদেব দুজন মানুষ ছিলেন যারা তথাকথিতভাবে এই হিন্দু মুসলমান ইত্যাদি ইত্যাদি থেকে অনেক দূর সরিয়ে নিয়ে চলে গেলেন। এখানে লালন ছিলেন, এখানে রামমোহন রায় ছিলেন, এখানে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ছিলেন, বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন।
তাদেরকে নিয়ে তো রাজনীতি হচ্ছে। তাদের করে লাভ হয় না তো। হ্যাঁ। কারণ এই যখন সুভাষচন্দ্র বোস তখন বলেন যে হিন্দু মহাসভা কতগুলো সাধুদের নিয়ে আর হাতে ত্রিশূল দিয়ে ভোট ভিক্ষাতে নামিয়েছে, এরা আসলে কোনো হিন্দু নয়, এদের সমাজ জীবন থেকে তাড়িয়ে দিন। সবাইকে একটা কথা বলি, ভাতা বন্ধ হবে না, বন্ধ করতে পারবে না। আমি তো বলছি এই যে সাইকেল দেওয়া, এই তো বামফ্রন্টের সময় ছিল। বিধবা ভাতা বামফ্রন্টের সময় ছিল, বার্ধক্য ভাতা বামফ্রন্টের সময় ছিল। আপনি ওদের ভাতার লিস্টগুলো করুন, সব ভাতা এখন আছে, নামটা একটু পাল্টে গেছে। কি করে? কেন্দ্র সরকারের ক্ষেত্রেও তাই। আমরা একদম। যদি যা আবাস যোজনা বলি বা ভারতবর্ষে ভাতা সরকারি তরফ থেকে একবার দেওয়া শুরু হলে সেটা বন্ধ করা যাবে না। উল্টে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সুশাসন। অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থাটা তৈরি করতে পেরেছিল, আপনি যেভাবেই বলুন না কেন বামেদের সম্পর্কে, তারা একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পেরেছিল পশ্চিমবঙ্গের বুকে, সেটা ভেঙে গেছে। যে স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে পেরেছিল, গন্ডগোল ছিল, প্রচুর গন্ডগোল ছিল, কিন্তু করতে পেরেছিল। গ্রামে আমরা শুটিং করতে গিয়ে দেখেছি যে গ্রামে সত্যি সত্যি ওখানকার ওই স্বাস্থ্য কেন্দ্রগুলো সচল, সেখানে নার্স আছে, সেখানে একজন ডাক্তার আছে, সে ইউনানি জানুক আর যাই জানুক, সেখানে ডাক্তার আছে। আমরা দেখেছি সেখানে মিনিমাম জিনিসপত্র পাওয়া যায়, আমাদের শুটিং করতে গিয়ে চোখের সামনে দেখা। আর এখন সেগুলো সব বন্ধ। আপনি চাষি ন্যায্য ফসলের দাম পাচ্ছেন না, ভোটে সেগুলো ইস্যু হচ্ছে না। বামেরা বলছে যে আপনি চাষির ন্যায্য, আপনি ভাবুন তো 100 দিনের কাজের টাকা চুরি করলে কি হয়, এই পরিযায়ী শ্রমিকই হয়। সেখানে যদি চাষির ন্যায্য ফসলের দাম পায়, সে তার যদি বছরে 80,000 টাকাও থেকে যায় ফসল টসল বিক্রি করে, তাহলে যারা গ্রামে থাকেন তারা জানেন যে আদতে খাওয়া দাওয়ার জন্য গ্রামের মানুষের অত দরকার পড়ে না। শুধু নুনটা কেনার জন্য দরকার পড়ে, তেলটা কেনার জন্য দরকার পড়ে, কিন্তু চাল তরি তরকারি কেনার জন্য তাদের প্রচুর দরকার পড়ে না। এবং তার সঙ্গে তারা যদি এই আরো বিক্রিটা সঠিকভাবে বিক্রি করতে পারেন, আপনি আমাকে দেখান এই যে পুরো মানে শেষ ওই 34 বছরের গপ্প বলে, 34 বছরের দেখুন তো তাকিয়ে যে পশ্চিমবঙ্গের স্থান কোথায় ছিল, সবজিতে, ধানে, পাটে কোথায় ছিল, সবসময় 1, 2, 3 1, 2, 3 ভারতবর্ষের সব কটা স্টেটের মধ্যে। সেটা আপনি ফেরত পাবেন। আবার আপনি আবার স্বাস্থ্য এবং শিক্ষা ফেরত পাবেন, প্লাস ভাতাও পাবেন। সুতরাং আমি যদি সাধারণ মানুষ হই, আমি পরিষ্কারভাবে তাকিয়ে দেখব যে আমার ভাই দুদিকে সুবিধা আছে, ডাবল ইঞ্জিনের মতো কাজ হবে এটা আমার। সুবিধা থেকেই ভোটটা দেবে। হ্যাঁ, মানুষ আর কিসের জন্য ভোট দেয়? অবভিয়াসলি হ্যাঁ, মানুষ তো আর কোনো কিছুর জন্য ভোট দেয় তার সুবিধার কথা ভাবলে আপনি বামেদেরই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর যদি আবার তৃণমূল ক্ষমতায় আসে, বিজেপি গভর্নমেন্ট করার কোনো, এটা বললে এক্ষুনি লোকজন হইচই করে উঠবে। আপনি বলুন না, বলুন না না, গণতন্ত্র এখনো আছে, আমরা বিশ্বাস করি। আপনি না না, ওই হইচইয়ের ভয় আমি পাই না। আমি বলছি যে যারা তথাকথিত ভাবে, মুশকিল কি জানেন তো, মার্ক টোয়েন একটা কথা বলেছেন। মার্ক টোয়েন বলেছেন মানুষকে বোকা বানানো খুব সোজা, মুশকিল হচ্ছে যাদের বোকা বানানো হয়েছে, তাদের যে বোকা বানানো হয়েছে এইটা তাদের বোঝানো খুব মুশকিল। সেই সুযোগটা নিচ্ছে এবং ক্রমাগত মিথ্যাচার করা, এবং তথাকথিতভাবে যেহেতু এখানে বিজেপি এবং তৃণমূলের জয়েন্ট একটা মানে ষড়যন্ত্র চলছে, সেহেতু আপনি কোনো তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া পাবেন না যারা এদের দুজনের বাইরে একটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে সবসময়। কিন্তু আমার নিজের মনে হয় মানুষের একটা অভিজ্ঞতা এই 15 বছরে হয়েছে। আচ্ছা, এই তো তৃণমূল বিজেপি বাইনারি আপনি বললেন, সাম্প্রদায়িক রাজনীতিও আমরা দেখেছি গত কয়েক বছরে এক মাথাচাড়া দিয়েছে। তার সঙ্গে যে এসআইআর, কতটা প্রভাব পড়বে ভোটে এসআইআর এর প্রভাব? কিছু প্রভাব পড়বে, তবে আমার একটা জিনিসও আবার মনে হচ্ছে, এইটা তো আর লুকিয়ে রাখতে পারছে না, এই এমন ঘা যে ঘা লুকিয়ে রাখতে পারছে না। সুতরাং সেটা কি যারা বাদ গেল তারা কি খুব চট করে মেনে নেবে, বা তার পাশের বাড়ি? আমার মনে হয় না মেনে নেবে। এবং কারা করছে সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এরা নিজেরাই আলোচনা করতে গিয়ে করছে, এরা নিজেরাই একে অপরকে দোষারোপ করতে গিয়ে পরিষ্কার করে দিচ্ছে কে করেছে আসলে। ওই ঠিক
নন্দীগ্রামের মতো। নন্দীগ্রামে কে আসল ঘটনাটা ঘটিয়েছে সেটা নিজেরাই পরিষ্কার করে দিয়েছে, আর কাউকে বাইরের কাউকে বলতে হয়নি। হ্যাঁ, মধ্যিখান থেকে সরকারটা চলে গেল, এবং সবচাইতে বড় কথা হচ্ছে সিঙ্গুরটা চলে গেল। যে সিঙ্গুর থাকলে আমরা 1 লাফে 25 বছর এগিয়ে যেতে পারতাম, সেইটা চলে গেল। চন্দ্রবাবু, আপনি মাঝে আরজিকর ইস্যুর কথাও বলছিলেন, কিন্তু বিজেপি তো এই ইস্যুটাকেও কাজে লাগিয়ে ভোটের মধ্যে একটা প্রচার। না, আমি বলবো, আমি এক্ষেত্রে দোষ দেব হচ্ছে এই তথাকথিত অরাজনৈতিকতার ভেগ ধরাকে। তখন সবাই দেখতে পেয়েছিল, সবাই জানতো যে অত বড় বড় মিছিল হচ্ছে, তার 30% হচ্ছে সাধারণ লোক, যারা জীবনে কোনোদিন মিছিলে হাঁটেননি, জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক ইয়েতে যাননি। 30 থেকে 40% তারা, কিন্তু বাকি 60% তো হচ্ছে সব বামপন্থী দলের ছেলেপুলে। সবাই চেনে। আপনি বিশ্বাস করেন যে বামেদের মধ্যে 60% মানুষ, মানে 60% মানুষ আছে যারা এখনো বামপন্থী? কারণ শূন্য বলে তো সবসময় কটাক্ষ করা হয়। ও 40-50 লক্ষ এখনো পর্যন্ত ওদের কাছে লোক আছে, কিন্তু এই সংখ্যাটা আমি বলছি 77 সালে জ্যোতি বোসকেও যদি এখন প্ল্যান চেক করে আপনি জিজ্ঞাসা করেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা সরকার ওইরকম ভোটে আপনাকে জিতিয়ে আনবে মানুষ? হ্যাঁ, বলতে পারবে না। আপনি এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন যে 2008-এ ওই রেজাল্টটা আপনি এক্সপেক্ট করেছিলেন? পারবেন না। কখন কি হয় মানুষ যখন ঘুরে দাঁড়াবে না, আপনি জেনে রেখে দিন, পৃথিবীর কোন শক্তি আজকে এত চেষ্টা করছে, আমেরিকা ইরানকে নাকি ভেতর থেকে ধ্বংস করে দেবে, হ্যান ত্যান বলছে, ধ্বংস করে দেবে। উল্টো হচ্ছে, উল্টো হবেও, উল্টো হবে। আসল তথ্যটা চেপে যাওয়ার চেষ্টা করছে যে প্রচন্ড মার খেয়ে আর কোনো জায়গা নেই ইসরায়েলের, এবার ইসরায়েল অ্যাটম বোমা ফেলতে চাইছে। আমার মোটামুটি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারত, ইরান, ইসরায়েল, না কিছুই না, মানে ওটা সরাসরি, মানে কথা বলাও জরুরি। মানুষের এই অবমাননা তো আপনি চোখের সামনে দেখেননি, গাজায় যা হচ্ছে, কিন্তু সেটা তো 48 বছর ধরে হচ্ছে, কিন্তু এইভাবে হয়নি। এই 48 বছর ধরেই যে হয়েছে সেই কথাটা মানুষকে তো বোঝাতে হবে। সে তথাকথিত ওয়েস্টার্ন মিডিয়া তো সেই কথাগুলো বলে না, এখন বলছে। একদম। এজন্য আমিও মনে করি যে পশ্চিমবাংলার মানুষ, তাদের কাছে একটা স্কোর শিট রয়েছে যে কেন্দ্রে বিজেপি থেকে কি হয়েছে আর রাজ্যগুলোতে থেকে কি হয়েছে। আজকে আমাকে একটা কথা বলুন, কেরালায় শিশু মৃত্যুর হার 5%, উত্তরপ্রদেশে কত? 27%। তাহলে আমি কাকে বেছে নেব? কেরালায় 110%, মানে তারা শেষ যেটুকু অবশিষ্ট ছিল হচ্ছে খুব দরিদ্র, তাদেরও দূর করে দিই। ওরা বলছেন না, ভারত সরকার বলছে, এবং পৃথিবীর অন্যান্য যারা হিসেব রাখেন তারা বলছেন। উত্তরপ্রদেশের কি অবস্থা, রাজস্থানের কি অবস্থা, বিহারের কি অবস্থা? তাহলে আমি কি বেছে নেব? কোনটা বেছে নেব? তাহলে আপনি বলছেন বিকল্প বাম। একদম। আর পৃথিবীকে বাঁচাতে গেলে বামের বিকল্প নেই এই মুহূর্তে, পৃথিবীকে বাঁচাতে গেলে। তার কারণ, যদি ব্যক্তি সম্পত্তির দিকেই আপনার নজর থাকে, আপনার যদি নজর না থাকে হচ্ছে দেশের মানুষের প্রতি, তাহলে সেই দেশ ধ্বংস হতে বাধ্য। এবং আজকের নদীর দিক, আমাদের দেশের নদীগুলোর দিকে তাকিয়ে আমাদের দেশের, ভাবুন না, একটা সরকার বসে রয়েছে, সে সরকার একটা পাহাড় বেচে দিচ্ছে, আমি সেই সরকারকে বাঁচবো? আর উল্টো দিকে এখানে আমি চোখের সামনে পরপর দেখতে পাচ্ছি, উনি বলেছিলেন মাদ্রাসার ব্যবস্থা করে দেবেন, দিয়েছেন। উনি বলেছিলেন যে এসআইআর হতে দেবো না, দিয়েছেন। ওয়াকফ করতে দেবো না, হয়েছে। এগুলো তো 3টে, এরকম লম্বা লিস্ট আছে যে জিনিসগুলো হয়নি। এবার কেউ বলেন এই তো এত রাস্তা হয়েছে, আমি বুঝে পাই না, তাহলে আপনি সরকারে গিয়েছিলেন কি করতে? আপনার তো দায়িত্ব হচ্ছে রাস্তা করা, হাসপাতাল করা, স্কুল করা, কলেজ করা। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনাকে জনসাধারণের যে
দারিদ্র আছে সেই দারিদ্রের বোঝা কমানো, এগুলো তো আপনার কাজ, আপনি সেটা আবার বলবেন। আপনার মানে আজকে যদি আমি জিজ্ঞাসা করি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনার মা আপনাকে কত যত্নে মানুষ করেছেন, সেটা ঢাক দিয়ে বলেছেন? উনি জানতেন এই মা হয়েছে এবং আমাকে এই সন্তানের দায়িত্ব আছে, এটা আবার বলার কি হয়েছে ঢাক পিটিয়ে?